প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার জন্য আর্থিক বছরের শেষে যে হিসাবের উদ্বৃত্তগুলো নিয়ে যে তালিকাটি তৈরি করা হয়ে থাকে সেটাই হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলের মাধ্যমে হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার পাশাপাশি হিসাবরক্ষণের সংক্ষিপ্তকরণের কাজটি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ বিস্তৃত হিসাবরক্ষণ একটি নির্দিষ্ট পেজের মধ্যে চলে আসে এবং হিসাবের পরবর্তী কার্যক্রম অর্থাৎ আর্থিক প্রতিবেদন তৈরি, অর্থাৎ মুনাফা বা ক্ষতি নির্ধারণ এবং আর্থিক অবস্থা জানার জন্য যে আর্থিক প্রতিবেদন যেটি তৈরি করা হবে সেই কাজটি সহজ হয়ে যায়, যার কারণে রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে। সহজ কথায় বলতে গেলে হিসাবের যে বিভিন্ন হিসাবগুলো রয়েছে, একটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন হিসাবগুলো করা হয়ে থাকে, বিভিন্ন খতিয়ান হিসাবগুলো তৈরি করা হয়ে থাকে, দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবরক্ষণ প্রক্রিয়ায় প্রথমত লেনদেনগুলোকে শনাক্ত করা হয়। শনাক্তকৃত লেনদেনগুলোকে জাবেদার মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। তারপরে দ্বিতীয় অংশে হলো 3 নম্বর যে অংশটি সেটি হলো খতিয়ান। খতিয়ানের নির্দিষ্ট লেনদেনগুলোকে তাদের শিরোনাম অনুযায়ী পৃথক পৃথক শিরোনাম অনুযায়ী লেখা হয়ে থাকে এবং এই চতুর্থ ধাপে এসে আমরা যেটি করে থাকি সেটি হলো রেওয়ামিল অর্থাৎ সংক্ষিপ্তকরণের পর্যায়ে। এখানে হিসাবের বিভিন্ন খতিয়ান থেকে যে ব্যালেন্সগুলো পাওয়া যায়, বিভিন্ন খতিয়ানের যে ব্যালেন্সগুলো পাওয়া যায় সেই ব্যালেন্সগুলো নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়ে থাকে এবং যেহেতু প্রত্যেকটি ডেবিট এন্ট্রির বিপরীতে সমপরিমাণ ক্রেডিট এন্ট্রি থাকে, তার কারণে কিন্তু রেওয়ামিলের উভয় দিক সমান হয়ে থাকে, অর্থাৎ রেওয়ামিল দুই দিক ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হয়ে থাকে। যদি কোনো কারণে এই উভয় দিক সমান না হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোথাও হিসাবে কোথাও গড়মিল রয়েছে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ লিখার ক্ষেত্রে কোনো ভুল রয়েছে। যদি কোনো ভুল থাকে তাহলে রেওয়ামিলের উভয় দিক সমান হবে না এবং এক্ষেত্রে আমরা একটি সুযোগ পাব হিসাবের শুদ্ধতা খোঁজার জন্য, অর্থাৎ আমরা খুঁজে দেখব যে কোথায় ভুল করা হয়েছে, যে ভুলের কারণে রেওয়ামিলটি মিলছে না। তো সেটি একটি সুবিধা হিসাব রেওয়ামিল তৈরির। এবং দ্বিতীয় সুবিধা হলো লেনদেনগুলোকে কি করা হয়ে থাকে, যে হিসাবগুলোকে একটি নির্দিষ্ট পৃষ্ঠায় স্থানান্তরিত হয়ে থাকে এবং একটি পৃষ্ঠার মধ্যে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ বিভিন্ন হিসাবের তথ্যগুলি এক জায়গায় পাওয়া যায়, যাতে আমাদের আর্থিক প্রতিবেদন তৈরি বা চূড়ান্ত হিসাব তৈরিতে সুবিধা হয়ে থাকে। এই সুবিধাগুলো পাওয়ার জন্যই কিন্তু রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে। তো আমরা গতদিনও আমরা রেওয়ামিল নিয়ে আলোচনা করেছি এবং রেওয়ামিলে কিভাবে করা হয়ে থাকে রেওয়ামিল তৈরির সূত্র নিয়ে আলোচনা করেছি এবং একটি রেওয়ামিল সেখানে আলোচনা করা হয়েছে। তো আজও আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। রেওয়ামিল অধ্যায় থেকে কিভাবে তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব এবং রেওয়ামিলের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো দেখার চেষ্টা করব। তো আজ আমি যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই সৃজনশীল প্রশ্নটি হলো এখানে হলো এই যে এটা জামান ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। এই হলো জামান ট্রেডার্সের বিভিন্ন খতিয়ানের উদ্বৃত্তগুলো, যেমন মূলধন হিসাব করে এই উদ্বৃত্তটি পাওয়া গিয়েছে, ইজারা সম্পত্তি হিসাব করে এটি পাওয়া গিয়েছে। এইভাবে সবগুলো হিসাবের উদ্বৃত্তগুলো কিন্তু এখানে রয়েছে এবং এই উদ্বৃত্তগুলো দিয়ে বলা হচ্ছে আমাদেরকে, প্রথমত বলা হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই যে তথ্যগুলো রয়েছে এখানে 10-15টি যে এন্ট্রি রয়েছে সেখানকার মধ্যে এখানে স্থায়ী সম্পদের পরিমাণ কত হবে এখান থেকে বলা হচ্ছে এই প্রতিষ্ঠানের। দ্বিতীয় বলা হচ্ছে এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো সেগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হচ্ছে এবং সবশেষে আমাদের যে মূল কাজটি সেটি হলো রেওয়ামিল তৈরি করতে বলা হচ্ছে। তো আমরা এই দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা রেওয়ামিলের মূল যে বিষয়টি, রেওয়ামিলের আলোচনার আগে রেওয়ামিল করার আগে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই যে রেওয়ামিলের সূত্রটি, সেই সূত্রটি আমরা গতদিনে সেই সূত্রটি দেখিয়েছিলাম। সেই সূত্রটি হলো এই যে এখানে এই সূত্রটি হলো আমাদের রেওয়ামিলের সূত্র। সম্পদগুলো ডেবিট দিকে বসবে, খরচ ডেবিট দিকে বসবে। মালিক যদি কোনো টাকা উত্তোলন করে তাহলে ডেবিট দিকে বসবে। আর ক্রেডিট দিকে কোনগুলো বসবে? মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে বসবে, আয় থাকলে ক্রেডিট দিকে বসবে, মালিকের অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলেও ক্রেডিট দিকে বসবে এবং দায় সমূহ ক্রেডিট দিকে বসবে। এই যদি আমরা এই তথ্যগুলো যদি মোটামুটি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু একটি রেওয়ামিল তৈরি করা আমাদের জন্য খুবই সহজ। সম্পদগুলো ডেবিট, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তো সেই সূত্রই আমরা ব্যবহার করা হচ্ছে মূলত জাবেদার মধ্যে আমরা যে দুতরফা দাখিলা পদ্ধতির সূত্র ব্যবহার করি সেই সূত্র অনুযায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তো এখানে সম্পদ
সম্পদ বলতে সম্পদ বৃদ্ধি অংশই বোঝানো হচ্ছে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি সম্পদ ডেবিট হবে, খরচ ডেবিট হবে, আর উত্তোলন ডেবিট হবে। যদি মালিক টাকা তুলে নেয় তাহলে উত্তোলন সেটি ডেবিট হবে, আর মালিক টাকা যখন প্রতিষ্ঠানকে দেবে অর্থাৎ মূলধন যখন মালিক আমাদেরকে দেবে তখন সেটি ক্রেডিট হবে। আয়গুলো ক্রেডিট হবে, আর মালিক অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে অর্থাৎ একই কথা, অর্থাৎ এই মূলধনের মতোই সেটাও ক্রেডিট হবে। এবং দায় সমূহ অর্থাৎ বিভিন্ন লোকদের কাছে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, আমাদের ঋণগুলো রয়েছে, সেগুলো আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে। তো এই হলো মোটামুটি রেওয়া মিলের ছক। আর আরও সূত্র যদি আমরা আরেকটি দেখি, এখানে এটিও নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে কোনটা কোন দিকে বসবে। যেমন যাবতীয় সম্পদ ডেবিট দিকে বসবে, যেমন এখানে কিছুক্ষণ আগেও আমরা সেই সূত্রই দেখেছি। তারপরে যাবতীয় খরচ থাকলে ডেবিট দিকে বসবে, একই সূত্র আসলে, আগেরটা এবং এটার সাথে কোনো খুব একটা ব্যবধান নেই। উত্তোলন থাকলে ডেবিট দিকে বসবে। আর এখানে নতুন কিছু বিষয় রয়েছে, যেমন অগ্রিম খরচ সমূহ। কোনো খরচ অগ্রিম দিতে পারলে সেটি আমাদের জন্য সম্পদ হয়ে যায়। অর্থাৎ সম্পদ, অগ্রিম খরচ কিভাবে সম্পদ হয়, যেমন আমি একজন কর্মচারীকে বেতন শুধুমাত্র এই মাসের না দিয়ে আমি আগামী 2 মাসের দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমার এই মাসের বেতন দেওয়াটা হলো আমার নিয়মিত বেতন। পাশাপাশি আমরা যে আগামী মাসের জন্য যে বেতনটা দিলাম, সেই আগামী মাসের বেতনটা কিন্তু আমাদের জন্য কি হলো, আমাদের জন্য কিন্তু হয়ে গেল অগ্রিম। অর্থাৎ আমরা সেই টাকাগুলো তাকে অগ্রিম দিলাম, সে কিন্তু সেই কাজটি এখন আমাদেরকে করে দেন, সেই পরিমাণ সার্ভিস পাওয়ার আগেই কিন্তু আমরা তাকে বেতনটি দিয়ে দিয়েছি, যার কারণে সেই বেতন যেটি দিয়ে আমরা অতিরিক্ত দিলাম সেটি আমরা তার কাছে জমা টাকা হলো। অর্থাৎ আমরা তার কাছে টাকাগুলো রাখলাম এবং সে আমাকে সেই টাকাগুলোর সার্ভিস দিয়ে তারপরে আমাদের সার্ভিস দেবে, পরবর্তীতে আমাকে সার্ভিস দেবে। তো আমরা যদি আমার টাকাগুলো হাতে রাখতাম যেভাবে সম্পদ হতো, কিভাবে তার কাছে টাকায়ও সেটি সম্পদ হলো, সেই অর্থে কিন্তু এটি সম্পদ এবং এটি ডেবিট দিকে বসবে। তারপরে প্রাপ্য আয়সমূহ। কোনো লোকের কাছে আমার পাওনা টাকা প্রাপ্য হিসাবের মতোই বলা যেতে পারে। যেমন কোনো কাজ করেছি কিন্তু টাকাগুলো আমার হাতে আসেনি, সেটি কিন্তু আমার একটি প্রাপ্য আয় এবং এটি আমার জন্য সম্পদ বলে গণ্য হবে। সব ধরনের ক্ষতি থাকলে এটা ডেবিট হবে, এটা একটা ব্যয়ের মতোই বলা যেতে পারে। ক্ষতি বা ব্যয় পাশাপাশি ক্ষতি হলো অস্বাভাবিকভাবে যেটি হয়ে থাকে, আর ব্যয় হলো নিয়মিত যেটি আমরা ইচ্ছাকৃতভাবে যেটি করে থাকি সেটি হলো ব্যয়। তো দুটি কিন্তু এটার সাথে এটার একটি মিল রয়েছে, যার কারণে এটি ডেবিট দিকে বসবে। আর দায় থেকে উদ্ভূত সুদ, অর্থাৎ কোনো ঋণ থেকে যদি আমরা সুদ দিই, এখানে একটি বিষয় বোঝার রয়েছে, সেটি হলো যে আমরা যে ঋণগুলো রয়েছে, বিভিন্ন কারণে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, তো সেই ঋণটা কিন্তু আমার জন্য দায়। আর সেই ঋণটা যতদিন পর্যন্ত আমরা হোল্ড করব, যতদিন পর্যন্ত আমরা সেই ঋণটা ধারণ করব, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে নিয়মিত তাকে সুদ দিয়ে যেতে হবে। তো সেই সুদটা কিন্তু আমি ব্যয় হিসাবে গণ্য করব, সেটি কিন্তু দায় হবে না, সেটি আমার নিয়মিত খরচ হিসাবে গণ্য হবে এবং সেটি ডেবিট হবে। আর অন্যান্য দফা বলা হচ্ছে, তো এটা আর এখন বলার কোনো প্রয়োজন নেই, আমরা পরে আলোচনায় আসছি। তো এই হলো মোটামুটি এই দিকে। এবং ক্রেডিট দিকে হলো মালিকানা সত্ত্ব। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ওইখানে মূলধন ক্রেডিট, তারপরে যাবতীয় দায় থাকলে ক্রেডিট, যেমন ওইখানে ওই সূত্রেও রয়েছে এটি, আয় থাকলে ক্রেডিট দিকে হবে। আর বকেয়া খরচ সমূহ সম্পর্কে আলোচনা করি। অগ্রিম খরচের বিপরীত হলো বকেয়া খরচ। অর্থাৎ খরচ যখন আমাদের বকেয়া থাকে, খরচ যদি বকেয়া থাকে তাহলে সেই খরচটি আমাদের জন্য দায় হবে। যেমন আমরা বেতন বা ভাড়া, যেমন একজন মালিকের যে আমাদের যে অফিসটি রয়েছে, সেই অফিসের ভাড়া যদি আমরা বকেয়া থাকে, অর্থাৎ আমাদের হিসাব বছর শেষ হয়ে গিয়েছে কিন্তু সেই টাকাগুলো আমরা তাকে দিতে পারিনি, তো সেই যে টাকাগুলো দিতে পারিনি সেই টাকাগুলো আমাদের জন্য বকেয়া বলে গণ্য হবে এবং সেটি আমরা তাকে পরবর্তীতে দেব। তাহলে এই টাকাটার জন্য আমরা তার কাছে দায়বদ্ধ থাকলাম এবং সেটি আমাদের ঋণ বলেই গণ্য হলো, যার কারণে সেটি ক্রেডিট হবে। অনুপার্জিত আয়সমূহ, এটি হলো এটির বিপরীত, প্রাপ্য আয়ের বিপরীত। অনুপার্জিত আয় হলো যে কোনো একটি কাজ না করার আগেই যদি আমরা সেই আয়ের সেই টাকাটা পেয়ে যাই। যেমন আমি কোনো একটি কাজের বিনিময়ে কিছু কমিশন পাওয়ার কথা, তো সেই ক্ষেত্রে আমি কমিশনটা আগেই নিয়ে নিলাম, আমার কাজটা পরে করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেটি দায় বলে গণ্য হবে। আর মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, যেমন কোনো সঞ্চিতি থাকলে ক্রেডিট হবে। তো আমরা এখানে এই সঞ্চিতি সম্পর্কে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে সঞ্চিতি থাকলেই তোমরা ক্রেডিট দিকে বসিয়ে দেবে, এবং সঞ্চিতির ব্যাপারে আমরা পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। সঞ্চিতি কিভাবে সৃষ্টি করা হয়ে থাকে এবং সঞ্চিতি কেন সৃষ্টি করা হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা আপাতত আমি এটাই জানবো যে যাবতীয় সঞ্চিতি, যদি কোনো সঞ্চিতি রাখা হয় মুনাফার বিপরীতে, তাহলে সেটা ক্রেডিট হবে। আর সম্পদ থেকে উদ্ভূত আয়, এটা হলো যে বিনিয়োগের সুদ, যেটি এটার বিপরীত। অর্থাৎ দায় থেকে উদ্ভূত সুদ হলো ঋণের সুদ, আর এটা হলো বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ। অর্থাৎ আমরা কোনো জায়গায় টাকা বিনিয়োগ করেছি এবং সেই বিনিয়োগ থেকে যদি আমরা সুদটা পেয়ে থাকি, সেটা আমাদের জন্য আয় বলে গণ্য হবে এবং সেটি আমরা ক্রেডিট দিকে বসাবো। তো এই হলো মোটামুটি আমিলের সূত্র নিয়ে আলোচনা করলাম। আজ আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। তো সব প্রশ্নটি হলো যে এইখানে প্রশ্নটি, এবং এই প্রশ্নের প্রথম যা বলা হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণ, খুব সহজ প্রশ্ন। এখানে স্থায়ী সম্পদ যদি আমরা পাই, তো সম্পদ আমরা মোটামুটি এ পর্যন্ত যে কতগুলো আমরা যে অধ্যায়গুলো করেছি সেখান থেকে মোটামুটি আমাদের একটি ধারণা হয়েছে স্থায়ী সম্পদ কোনগুলো। এক কথায় বলতে গেলে স্থায়ী সম্পদ হচ্ছে যেগুলো হলো একাধিক বৎসর ব্যবহার করা যায়। একটি প্রতিষ্ঠান যে সকল টাকা খরচ করে যেগুলো কিনে
কিনে থাকে এবং সেগুলো যদি একাধিক বছর অর্থাৎ একের অধিক বছর ব্যবহার করার সুবিধা থাকে তাহলে সেটাই সম্পদ হবে। যেমন আমি কিছু কাগজ কিনলাম, সেই কাগজ একাধিক বছর ব্যবহার করার কোনো সুযোগ নেই, কাগজটা আমরা নিয়মিত কিনে থাকি, সেটি মণিহারি এবং সেটি আমরা সম্পদ বলবো না। কিন্তু আমরা যদি যেমন কোনো চেয়ার টেবিল ক্রয় করে থাকি বা আসবাবপত্র ক্রয় করে থাকি তাহলে সেটি একাধিক বছর ব্যবহার করা যাবে এবং একাধিক বছর ব্যবহার করার কারণে সেটি আমাদের জন্য কি হবে, সেটি সম্পদ হবে। তো এইভাবে স্থায়ী সম্পদ হয়ে থাকে। স্থায়ী সম্পদ হলো, আমার সূত্রটা এটাই, তার সংজ্ঞাটা হলো যে ব্যয়ের মাধ্যমে অর্জিত সম্পদ একাধিক বছর ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একাধিক বছর ব্যবহার করা যাবে এইরকম কোনো সম্পদ হলে প্রতিষ্ঠানের সেই সম্পদকে বলা হয়ে থাকে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের তালিকাটা আমরা দেখে নিই, খুব সহজ হবে। এখানে খুচরা যন্ত্রাংশ রয়েছে, তারপর এই যে ইজারা সম্পত্তি রয়েছে, আসবাবপত্র রয়েছে, কলকবজা রয়েছে। এখানে খুচরা যন্ত্রাংশটা কিন্তু আনা হয়নি, কারণটা কি? কারণ হলো এই যে খুচরা যন্ত্রাংশ সেটাও এনেছে। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষ্য রাখি, আমরা যন্ত্রাংশ বলতে আমরা কি বুঝি? যন্ত্রের ছোট ছোট অংশ, এবং এইগুলো যন্ত্রপাতি যেহেতু এখানে খুচরা যন্ত্রাংশটা, কিন্তু এখানে কলকবজাটা শুধু আনা হয়েছে, যন্ত্রাংশটা আনা হয়নি। এটার কারণ হলো, যেমন একটি কম্পিউটার মেরামত কারখানা যদি হয়ে থাকে, যেখানে কম্পিউটারের মেরামত কাজ সম্পন্ন হয়ে থাকে, বা গাড়ির যন্ত্রপাতি আমরা ধরে গাড়ির কারখানায় হতে পারে, তো গাড়ির কারখানার মধ্যে আমাদের কিন্তু নিয়মিত কিছু যন্ত্রাংশ, ছোট ছোট কিছু যন্ত্রাংশ লাগে, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন মেরামত কাজের জন্য সেগুলো ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে সেটি আমরা স্থায়ী সম্পদ বলতে পারি না। স্থায়ী সম্পদ হলো কলকবজা যেগুলো রয়েছে, আমাদের স্থায়ীভাবে ব্যবহার করা হবে এগুলো। তো এই কারণে এগুলো আনা হয়নি। যে এইখানে কোনটা আনা হয়েছে, ইজারা সম্পত্তি, এটা সম্পর্কে আলোচনা করা দরকার, আর আসবাবপত্র এটা স্থায়ী সম্পত্তি এবং কলকবজা। তো প্রথমত আমরা আসি ইজারা সম্পত্তি কিভাবে স্থায়ী সম্পত্তি হলো। ইজারা সম্পত্তি জিনিসটা কি, এবং এখানে একটু দেখে নিই আমরা প্রশ্নের মধ্যে কিভাবে রয়েছে। এই যে ইজারা সম্পত্তি 10 বছরের জন্য। ইজারা সম্পত্তি হলো যে সম্পত্তিটি আমরা একাধিক বছরের জন্য কোনো একটি প্রতিষ্ঠানের নিকট থেকে লিজ হিসেবে নিয়ে থাকি, অর্থাৎ ইজারা হিসেবে নিয়ে থাকি। এটা কি? অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন পরিশোধ করা হবে এবং সেটার একটা মেয়াদ থাকবে। যদি আমরা একটি প্রতিষ্ঠানের একটি মাঠ রয়েছে হয়তো, সেই মাঠটি আমরা আমাদের কাজের জন্য 10 বছরের জন্য নিয়ে নিলাম। সেই মাঠের মূল্য হয়তো 20 লক্ষ টাকা হবে, কিন্তু সেটি আমরা 10,000 বা 20,000 বা 50,000 দিয়ে আমরা কি করলাম, আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে নিলাম। সেগুলোকে সেটা কিন্তু স্থায়ী বিক্রয় নয়, সেটি হলো আমরা তাকে জাস্ট নির্দিষ্ট পরিমাণ টাকা দিলাম এবং সেই পরিমাণ টাকার জন্য একটি চুক্তি হলো যে আমরা এই সম্পত্তিটি বা এই মাঠটি আমরা কত বছর ব্যবহার করব, 10 বছর ব্যবহার করব। তাহলে একাধিক বছর ব্যবহারের জন্যই কিন্তু আমরা এটি নিয়েছি, এবং এটির যেহেতু মেয়াদ 10 বছর, তাহলে আমরা এটাকে স্থায়ী সম্পত্তি ধরব। কারণ হলো এই সম্পত্তিটি 10 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, তবে সারা জীবনের জন্য ব্যবহার করা যাবে না, কারণ এটি আমরা তার কাছ থেকে একদম কিনে নিইনি, আমরা কিভাবে নিয়েছি, ইজারা হিসাবে নিয়েছি। তো ইজারা শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে লিজ। এই শব্দ সম্পর্কে আমরা পরিচিত রয়েছি অনেকেই। তো লিজ হলো কোনো একটি জায়গা বা কোনো একটি সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ক্রয় করা। তো এটি আমরা স্থায়ী সম্পদ হিসেবে ধরবো, যেহেতু এটি একাধিক বছর ব্যবহার করা যাবে, এটি স্থায়ী সম্পদ। তারপরে হলো খুচরা যন্ত্রাংশ। কেন আমরা স্থায়ী সম্পদ হিসেবে ধরিনি? কারণ হলো খুচরা যন্ত্রাংশটা হলো ছোট ছোট যন্ত্রপাতি যেগুলো আমরা বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকি, এবং এগুলো কিন্তু এটা এরকম নয় যে আমরা একবার কিনলে 10 বছর এটি ব্যবহার করা যাবে, সেটি কিন্তু নিয়মিত ব্যবহারের একটা বিষয়। তো খুচরা যন্ত্রাংশটাকে আমরা স্থায়ী সম্পদের মধ্যে আনিনি, কিন্তু কলকবজা এবং এখানে যে কলকবজাটাকে এনেছি। কলকবজা হলো একটি প্রতিষ্ঠানের যে, এটার ইংরেজি শব্দ হলো প্লান্ট। কলকবজা শব্দটার ইংরেজি শব্দ হলো প্লান্ট, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে অবকাঠামো রয়েছে, অর্থাৎ এখানে কারখানার ভিতরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপন করা হয়ে থাকে স্থায়ীভাবে। যেমন একটি বিস্কুটের কারখানায় বিস্কুটের প্যাকেজিং প্লান্ট, অথবা বিস্কুটের যে আমাদের তৈরি করার জন্য যে বিস্কুটের যে মূল মিক্সিংয়ের জন্য যে বিভিন্ন প্লান্ট রয়েছে, সেগুলো বিভিন্ন লোহার যন্ত্রপাতি হয়ে থাকে এবং সেগুলো স্থায়ীভাবে প্রতিষ্ঠানের কারখানার ভিতরে এটাকে স্থাপন করা হয়ে থাকে, এবং এগুলো দীর্ঘদিন অর্থাৎ সারা জীবনই ব্যবহার করা যায়। তো সেই ধরনের সম্পত্তিগুলোকে স্থায়ী সম্পদ বলা হয়। তো এটিও স্থায়ী সম্পদ। আর আসবাবপত্র যন্ত্রপাতি, দালানকোঠা, এই যে আসবাবপত্র যেটি রয়েছে, সেই আসবাবপত্রটা হলো যে আসবাবপত্র আমরা চেয়ার টেবিল যেগুলো রয়েছে প্রতিষ্ঠানে, সেগুলো একাধিক বছরের জন্য রয়েছে। তো এই 3টি সম্পদ হলো স্থায়ী সম্পদ, এগুলোকে স্থায়ী সম্পদের তালিকার মধ্যে আনা হয়েছে। এই হলো এটা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় খ নাম্বার যেটি, সেখানে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয়ের খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুনাফা জাতীয় ব্যয়।
এই এই সংজ্ঞাটি একটু জানা প্রয়োজন তোমাদের সবারই। সেটি হলো মুনাফা জাতীয় ব্যয় হলো মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সকল ব্যয় হয়ে থাকে সেগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে। আমরা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক ধরনের ব্যয় করে থাকি। তো এই ব্যয়ের মধ্যে দুই ভাগে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। এটা হলো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হলো যে ব্যয়ের মাধ্যমে আমরা সম্পত্তি অর্জন করে থাকি। যেমন এই যে কলকবজা কিনা হয়েছে, সেই কলকবজা কেনার জন্য কিন্তু ব্যয় হয়েছে। আবার বেতন দেওয়ার জন্য ব্যয় হয়। কলকবজা কিনতে যেরকম ব্যয় হয়, বেতন দিতেও ব্যয় হয়। তবে দুটির মধ্যে পার্থক্যটা হলো এই কলকবজা ক্রয় করা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে, আর এই বেতন প্রদান করা হয়ে থাকে মুনাফা জাতীয় ব্যয়ের মাধ্যমে। অর্থাৎ আমরা বেতনটা নিয়মিত পরিশোধ করে থাকি, কর্মচারীদের নিকট থেকে সার্ভিস গ্রহণ করি এবং এই সার্ভিসের বিনিময়ে তারা আমাদেরকে বেতন দেয়। তো সেই বেতনটা আমরা তাদেরকে দিয়ে থাকি, সেটি হলো মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু কলকবজা কেনার জন্য যে ব্যয় হয়েছে বা আসবাবপত্র কেনার জন্য যে ব্যয় হয়েছে সেগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরব না, সেগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরব। কলকবজা এবং আসবাবপত্র এগুলো মূলধন জাতীয় ব্যয়, আর বেতন মজুরি যেগুলো দিয়েছি, ভাড়া দিয়েছি, সেগুলো হলো আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। তো সেই ধরনের ব্যয় কি কি রয়েছে আমরা একটু এই তালিকার মধ্যে দেখে নিই। যেমন পণ্য ক্রয় রয়েছে। প্রথমত রয়েছে কি পণ্য ক্রয়। প্রতিষ্ঠানের প্রধান মুনাফা জাতীয় ব্যয় যদি বলি তাহলে উত্তর হবে পণ্য ক্রয়। কারণ হলো সেই পণ্য ক্রয় না করলে প্রতিষ্ঠানে যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে এবং সেখানে যদি কেনা বেচার কোনো ব্যাপার থাকে তাহলে অবশ্যই পণ্য ক্রয় করতে হবে। এবং একটি প্রতিষ্ঠানের প্রধান মুনাফা জাতীয় ব্যয় যদি প্রশ্ন করা হয় প্রধান মুনাফা জাতীয় ব্যয় কোনটি, তাহলে উত্তর হবে ক্রয় বা পণ্য ক্রয়। অর্থাৎ যে বাণিজ্যিক পণ্যটি নিয়ে আমরা ব্যবসা করে থাকি সেই পণ্য যখন আমরা কিনবো সেটাই হলো মুনাফা জাতীয় ব্যয়। তারপরে হলো মজুরি। মজুরি হলো একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য শ্রমিকদেরকে মজুরি দেওয়া হয়ে থাকে। তো সেটি একটি মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটি মুনাফা অর্জনের জন্য নিয়মিত প্রদান করা হয়ে থাকে। আর মুনাফা জাতীয় ব্যয়ের আরেকটি বৈশিষ্ট্য যদি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটি হলো যে ব্যয়টি নিয়মিত প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যয় মাঝে মধ্যে হয় এরকম নয়, অর্থাৎ এটা বারবার হয়ে থাকে। সেই বারবার হয়ে থাকে যে ধরনের ব্যয় সেগুলি মুনাফা জাতীয় ব্যয়। তারপরে বেতন আমাদেরকে প্রতি মাসেই দিতে হয়, সেটি বারবার হয়ে থাকে, সেটি মুনাফা জাতীয় ব্যয় এবং প্রতিনিয়ত হচ্ছে। তারপরে ভাড়া, আমরা যে অফিসটি নিয়েছি সেটির ভাড়া নিয়মিত দিতে হয়। আমরা শুধুমাত্র প্রত্যেকটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেগুলো কিভাবে মুনাফা জাতীয় ব্যয়। যেমন ভাড়া যেটি, সেটি হলো আমরা আমাদের যে অফিসটি রয়েছে বা যে কারখানাটি রয়েছে সেই কারখানা বা অফিসের যে নির্দিষ্ট জায়গাটি আমরা নিয়েছি সেটির জন্য কিন্তু আমাদের নিয়মিত ভাড়া দিয়ে যেতে হয়। তারপরে হলো বিজ্ঞাপন একটি নিয়মিত ব্যয়, অর্থাৎ আমাদের পণ্যের প্রচারের জন্য আমরা নিয়মিত বিজ্ঞাপন দিয়ে থাকি। তারপরে হলো ক্রয় পরিবহন, পণ্য আনার জন্য ক্রয়ের যে পরিবহনটি রয়েছে সেটি একটি মুনাফা জাতীয় ব্যয়। তারপরে পণ্য পাঠানোর জন্য, অর্থাৎ আমরা পণ্য কিনে পণ্য বিক্রয় করে অনেক সময় আমরা ওই যে যারা কিনেছে আমাদের পণ্যটি তাদের কাছে আমরা পৌঁছে দিই, আমাদের গ্রাহকদের কাছে পণ্যটা পৌঁছে দিয়ে থাকি যদি আমাদের চুক্তিতে উল্লেখ থাকে। তো সেই পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচটি হয়েছে সেটিও কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে। আর অনাদায়ী পাওনাটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। কিভাবে হলো? অনাদায়ী পাওনা হলো, যদি সংজ্ঞাটা বলা হয়ে থাকে তাহলে আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি আমরা জাবেদার মধ্যে, সেটি হলো যে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আদায়ের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আমাদের যে প্রাপ্য হিসাব যারা রয়েছে, আমরা যাদের কাছে পণ্যগুলো বাকিতে বিক্রয় করেছিলাম সেই বাকিতে বিক্রয়কৃত পণ্যগুলোর মধ্যে যে টাকাগুলো আমরা তাদের কাছে পাই, তো তার মধ্যে থেকে কিছু দেনাদার যারা আমাদের রয়েছে তারা কিন্তু আমাদের এই টাকাগুলো দিচ্ছে না দীর্ঘদিন যাবত, এবং সেগুলো আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হয়তো সেই প্রতিষ্ঠান যার কাছে আমরা পণ্য বিক্রয় করেছিলাম সেই প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, অথবা সে প্রতিষ্ঠানের ক্ষতির কারণে সেটি একদম বন্ধ হয়ে গিয়েছে এবং সেটি হয়তো, অথবা যে কাস্টমারের কাছে আমরা পণ্য বিক্রয় করেছিলাম সে হয়তো দেশের ভিতরেই নেই, সে হয়তো বাইরে চলে গিয়েছে কোনো কারণে। তো এইভাবে আমরা যে কিছু দেনাদার থাকে যেগুলো আমরা প্রায় সময় আমরা ভুলবশত অনেক কিছু লোকের কাছে আমরা পণ্য বিক্রয় করি যাদের কাছ থেকে পরবর্তীতে টাকাগুলো আদায় করা যায় না। তো সেই ধরনের দেনাদাররাই হলো অনাদায়ী পাওনা, অর্থাৎ আমাদের টাকাগুলো পাওয়ার সম্ভাবনা নেই যেগুলো, সেটি হলো অনাদায়ী পাওনা। তো সেটি এক ধরনের ক্ষতি হলো আমার, এটা একটা ক্ষতি বলা যেতে পারে। কিভাবে ক্ষতি হলো? কারণ আমরা পণ্যগুলো বিক্রয় করেছিলাম এবং আমরা তো এরকমই আশা করেছিলাম যে টাকাগুলো পাবো, কিন্তু পরবর্তীতে সেই টাকাগুলো না পাওয়ার কারণে সেটি অনাদায়ী পাওনা বলে গণ্য হয়ে গেল এবং সেটি একটি ক্ষতি হলো। এবং ক্ষতি বা ব্যয়গুলো আমাদের জন্য একটি ব্যয় হয় এবং ব্যয় হিসেবে এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরতে হবে, কারণ আমরা পণ্য কিন্তু মুনাফা অর্জনের জন্য বিক্রয় করেছিলাম এবং সেখান থেকেই কিন্তু এই ব্যয়টি সৃষ্টি হয়েছে। তো সেটি একটি মুনাফা জাতীয় ব্যয়।
তো আমরা এটার যোগফলটা আমরা দেখব। সেই যোগফলটি হলো 2,05,500 টাকা। প্রশ্ন করা হয়েছিল যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, উত্তর হবে 2,05,500। এইভাবে আমাদের ক্ষয়ের উত্তরটি হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি সর্বশেষ যে আমাদের যে মূল কাজ, সেটি হলো রেওয়া মিল তৈরি করা। তো রেওয়া মিলের সূত্রটি সম্পর্কে আবার আমি বলছি যে কোনগুলো কোন দিকে বসবে। এই যে সূত্রটি, যাবতীয় ব্যয় বসবে ডেবিট দিকে আর সম্পদ বসবে ডেবিট দিকে, আর দায় বসবে ক্রেডিট দিকে, আর আয় বসবে ক্রেডিট দিকে, আর মালিকানা সত্ত্ব বসবে ক্রেডিট দিকে। এই যে প্রথম দুটি, এখান থেকে 3টি এবং এখান থেকে 3টি, এই 6টি বিষয় যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা রেওয়া মিল করতে পারি। তো এই রেওয়া মিলের উত্তরে আমরা যাচ্ছি। এই হলো রেওয়া মিল, এবং এটির জন্য প্রথমত যেটি করা হয়ে থাকে সেটি হলো একটি উপরে একটি হেডিং থাকবে, জামান ট্রেডার্সের রেওয়া মিল, এবং কত সালে বা কোন তারিখে করা হচ্ছে, 2019 সালের 31 ডিসেম্বর তারিখে করা হচ্ছে। এবং চকটি হলো এরকম, চক থাকবে, কমিক নং থাকবে, হিসাবের নাম থাকবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হলো মোটামুটি চক। এবং এই চকের ভিতরে আমরা দেখবো এখানে প্রথমত রয়েছে হলো এইখানে মূলধন। মূলধনটা কোন দিকে যাবে? মূলধন তো আমাদের জন্য মালিকানা সত্ত্ব ক্রেডিট, আমরা এর আগেও দেখেছি মূলধন ক্রেডিট দিকে যায়। এই যে মূলধন ক্রেডিট দিয়ে গেল। ইজারা সম্পত্তি সম্পদ হিসাবে ডেবিট দিকে যাবে। আমাদেরকে এই ধরনের অঙ্ক করতে গেলে আমার এই সূত্রটাই জানতে হবে, সম্পদ কোন দিকে যায়, আর ব্যয় কোন দিকে যায়, আয় কোন দিকে যায়। এই সূত্রে যা রয়েছে তাই। সম্পদ বলা হচ্ছে ডেবিট দিকে যাবে, এই যে ডেবিট দিকে বলা হচ্ছে সম্পদ, যার কারণে আমরা কিন্তু সম্পদটা ডেবিট দিকে আনবো। তো ইজারা সম্পত্তি কিভাবে সম্পদ হলো সেটি আমরা কিছুক্ষণ আগে আমরা ক্রয়ের উত্তরে আলোচনা করেছি, এবং এটি সম্পদ হিসাবে ডেবিট দিকে যাবে। খুচরা যন্ত্রাংশ, সেটিও কিন্তু এক ধরনের, আসলে কি বলা যায়, এটা কিন্তু আবার স্থায়ী সম্পদের মধ্যে নেইনি, আমরা এটাকে চলতি সম্পদের মধ্যে নেব। খুচরা যন্ত্রাংশ বলতে প্রতিষ্ঠানের নিয়মিত কিছু যন্ত্রাংশ কিনা হয়ে থাকে এবং এগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে আমরা খুচরা যন্ত্রাংশটাকে আমরা চলতি সম্পদের মধ্যে নেব, এবং এটা এখানে সম্পদ হিসেবে ডেবিট দিকে গিয়েছে। আসবাবপত্রটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, স্থায়ী সম্পদের কারণে ডেবিট দিকে গিয়েছে। কলকবজা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, স্থায়ী সম্পদের কারণে ডেবিট দিকে গিয়েছে। পণ্য ক্রয়টা হলো ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এবং সূত্রে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো ডেবিট দিকে যাবে। যে যাবতীয় খরচ বা ব্যয় কোন দিকে যাবে, এই যে এই সূত্রটা আমরা বারবার দেখব। এই সূত্রটা আমাদের সামনে থাকবে সবসময়, আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রটা আমরা সামনে রাখবো, যাতে আমরা এই সূত্র দেখে দেখে আমরা করতে পারি। তো আমরা এখানে খরচটা ডেবিট দিকে যাবে। মজুরিটা কোন দিকে যাবে? মজুরি হলো ব্যয়। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে মুনাফা মজুরি, মুনাফা জাতীয় ব্যয়, সেটি আমাদের ডেবিট দিকে যাবে। বেতনটা আমাদের জন্য একটি ব্যয়, সব সূত্রে বলা হচ্ছে বেতনটা ডেবিট দিকে যাবে, তো বেতন ডেবিট দিকে গেল। তারপরে পণ্য বিক্রয়, এই যে পণ্য ক্রয়ের ঠিক বিপরীত হলো পণ্য বিক্রয়। পণ্য ক্রয় হলো ব্যয় আর পণ্য বিক্রয় হলো আয়। সূত্রে বলা হচ্ছে আয়টা কোন দিকে যাবে, এই যে আয়টা ক্রেডিট দিকে যাবে। যাবতীয় আয় হিসাবের উদ্বৃত্ত কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। তো এই সূত্রটা আমরা যদি সামনে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। পণ্য বিক্রয়টা ক্রেডিট হবে। তারপরে ভাড়া সবসময় ব্যয় হিসাবে ডেবিট হয়ে থাকে, ডেবিট হলো। বিজ্ঞাপনটা ব্যয় হিসাবে ডেবিট হলো। ক্রয় পরিবহনটা ব্যয় হিসাবে ডেবিট হলো। বিক্রয় পরিবহনটাও মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ডেবিট হলো। অনাদায়ী পাওনাটাও কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, মুনাফা জাতীয় ব্যয়, সেটিও ডেবিট হলো। তো সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে এই সূত্রটা আমরা বারবার ব্যবহার করব, এবং এই সূত্র দেখে দেখেই আমরা করব, এবং আমাদের এক সময়টা আত্মস্থ হয়ে যাবে। অর্থাৎ ব্যয়গুলো কোন দিকে যায়, সম্পদ কোন দিকে যায়, আয় কোন দিকে যায়। এখানে ক্রেডিট দিকে মাত্র দুটি এন্ট্রি গিয়েছে, একটি হলো আয় মানে বিক্রয়, আর একটি হলো মূলধন জাতীয় ব্যয়। তো সেই দুটি মিলে আমাদের এখানে ক্রেডিট দিক এবং এই সবগুলো মিলে হলো ডেবিট, এবং যোগ করে আমরা কিন্তু 4,51,000 উভয় দিকে পেলাম। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি আমাদের যে আমরা এ পর্যন্ত, অর্থাৎ এই প্রতিষ্ঠান তো এর আগেও কিন্তু হিসাব নিকাশ করা হয়েছে, হিসাব রক্ষণ প্রক্রিয়া কিন্তু এর আগে সম্পন্ন করেই কিন্তু এটি করা হচ্ছে। প্রথমত জাবেদা করা হয়েছে, তারপরে দ্বিতীয় যেটি হচ্ছে খতিয়ান করা হয়েছে, এবং খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে কিন্তু এই রেওয়া মিলটি তৈরি করা হয়েছে, এবং সবগুলো প্রক্রিয়া সহ সঠিক হওয়ার কারণেই কিন্তু এখানে মিলে গিয়েছে। অর্থাৎ সম্পদ এবং দায়, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল সমান হয়েছে। তো এইভাবে আমরা ধরে নিতে পারি আমাদের হিসাব রেকর্ড প্রক্রিয়া সঠিক হয়েছে। তো এটাই হলো রেওয়া মিল। তো আমরা আজও একটি রেওয়া মিলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই সূত্রটা মুখস্থ করার জন্য চেষ্টা করবে, এবং পাশাপাশি তোমরা এই সূত্র দেখে দেখে কিন্তু তোমাদের মেইন যে বইগুলো, যে এক্সারসাইজগুলো রয়েছে বা অনুশীলনীগুলো রয়েছে, সেখান থেকে অঙ্ক করার চেষ্টা করবে। তাহলে তোমাদের সেটা বুঝে আসতে সহজ হবে। সবাইকে ধন্যবাদ।